আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আশাদুল ইসলাম আশা ইজি কমার্স লার্নিং এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ কথা বলবো হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী, সেই সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে নগদান বই প্রস্তুত এই অধ্যায় থেকে আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই দুঘরা নগদান বই প্রস্তুত করা যায় এবং আমি কিভাবে প্রশ্ন দেখে বুঝবো যে এটা দুঘরা নগদান বই করতে হবে নাকি তিন ঘরা নগদান বই করতে হবে। যদি স্পষ্ট বলা না থাকে সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো। তো নগদান বইয়ের উপর আমার একাধিক লেকচার দেয়া আছে, কিভাবে সহজে নগদান বই প্রস্তুত করা যায়, এছাড়া নগদানের অন্তর্ভুক্ত হবে না কোন লেনদেন সমূহ, সেই সঙ্গে কন্ট্রা এন্ট্রি কি এবং এর সঠিক ব্যবহার সম্পর্কিত ভিডিওগুলি দেওয়া আছে। তোমরা যদি দেখে থাকো অসংখ্য ধন্যবাদ, আর যদি না দেখে থাকো তাহলে তার লিঙ্কগুলো আজকে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই একটিবার সময় করে হলেও দেখে নিবে। আশা করি নগদান বই প্রস্তুতে তোমাদের আর জটিলতার সম্মুখীন হতে হবে না। তো আজকে আমি দেখাবো কিভাবে একটি দুই ঘরা নগদান বই সহজে প্রস্তুত করা যায়। তো আমার হাতে তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, একটি প্রশ্ন, এটা মূলত একটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে 2020 সালের এসএসসি টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল নগদান অধ্যায় থেকে। আমি সেই প্রশ্নটি সলভ করে দেখাচ্ছি। তো এখানে বলা আছে দুর্গা ট্রেডার্সের ডিসেম্বর 2018 সালের লেনদেন সমূহ নিম্নরূপ। আমাদের প্রথম কাজ হবে আমরা আগে এন্ট্রিগুলো দেখব যে এখানে বাকিতে কোনো লেনদেন আছে কিনা। বাকিতে থাকলে সেগুলো আমরা মাইনাস করব, কারণ নগদান বইয়ে বাকিতে বা ধারে অর্থাৎ নগদ এবং ব্যাংক বহির্ভূত কোনো লেনদেন নেওয়া যায় না। যদি থাকে সেগুলো আমরা মাইনাস করব। এরপরে আমাকে প্রশ্ন যদি স্পষ্ট বলা থাকে দুই ঘরা বা তিন ঘরা, তাহলে সে অনুপাতে ছক দিব। আর যদি না বলা থাকে, যদি বলা থাকে যে উপযুক্ত লেনদেন অনুযায়ী একটি নগদান বই প্রস্তুত করো, সেক্ষেত্রে আমরা দেখব যে কোথাও এই প্রশ্নের মধ্যে বাট্টার সম্পর্কিত কোনো লেনদেন আছে কিনা। যদি থাকে তাহলে তিন ঘরা নগদান করব, আর যদি দেখি শুধু নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন তাহলে দুই ঘরা নগদান আমরা তৈরি করব। তো ঠিক তদ্রূপ ব্যাংক এবং নগদ সংক্রান্ত লেনদেন আছে, সেক্ষেত্রে আমি একটি দুই ঘরের নগদান বইয়ের ছক প্রস্তুত করে রেখেছি বোর্ডে। তো চলো আমরা দেখি কিভাবে সমাধান করব। সহজ বিষয় আমি আবারও বলি, তুমি যদি জাবেদা যদি সহজে করতে পারো তাহলে নগদান বই তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে? নগদান বইয়ের মূল হিসাবটা হচ্ছে নগদ টাকা অথবা চেক আমার কাছে আসলো নাকি আমার কাছ থেকে চলে গেল। যদি আমার কাছে আসে তাহলে আমার ডেবিট ঘরে বৃদ্ধি পাবে, আর আমার কাছ থেকে চলে গেলে ক্রেডিট ঘরে। তো দেখি 1 তারিখে বলছে যে নগদ উদ্বৃত্ত 45,000 টাকা এবং ব্যাংক উদ্বৃত্ত 95,000 টাকা। তো আমরা জানি উদ্বৃত্ত কথা উল্লেখ থাকলে ডেবিট ঘরে বসাইতে হয়, নগদ টাকা নগদের ঘরে, ব্যাংক টাকা ব্যাংকের ঘরে। আর যদি ব্যাংক জমাতিরিক্ত তাহলে বলা থাকে তাহলে আমরা বসাবো ক্রেডিট ঘরে। তো সাধারণত 1 তারিখে নগদান বই 1 তারিখে লেনদেনটি আমরা কি দ্বারা বসাই? ব্যালেন্স বিডি লিখে শুরু করব। তাহলে ব্যালেন্স বিডি আমাদের কত ছিল? নগদ ছিল 45,000 টাকা আর ব্যাংক জমা ছিল 95,000 টাকা। এরপরে দেখি, এরপরে 5 তারিখে বলছে শহীদের নিকট 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7,000 টাকার চেক পাওয়া গেল। তার মানে যেহেতু আমি পাইছি, তবে বিক্রি করছিলাম 10,000 টাকার পণ্য, পাইছি কত? 7,000 টাকার একটি চেক। তার 3,000 টাকা কি? তার মানে ধারে সম্পাদন হয়েছে, কাজে সে 3,000 টাকা আমাদের নেওয়া যাবে না। তাহলে আমরা লিখব 5 তারিখ কার কাছে বিক্রি করছে? শহীদ, তার মানে শহীদ হিসাব। তাহলে চেকে পাইছি কত টাকা? 7,000 টাকা, তার মানে আমার চেকের ঘরে 7,000 টাকা বৃদ্ধি পেল। এবার বলছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। আমরা জানি ব্যাংক থেকে উত্তোলন কিংবা ব্যাংকে জমা দিলে কন্ট্রা এন্ট্রি করতে হয়, তবে যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করি তাহলে সেটা ক্রেডিট ঘরে ব্যাংকের ঘরে টাকাটা আমাদের বসাইতে হয়। তাহলে কয় তারিখ? এটা 10 তারিখ। তো আমরা এখানে লিখবো উত্তোলন। উত্তোলন দিয়ে কি লিখবো? অথবা উত্তোলন হিসাব কত টাকা? 10,000 টাকা লিখবো আমরা ক্রেডিটে ব্যাংকের ঘরে। আশা করি বুঝতে পারছো। আবারও বলি, ব্যাংকে জমা দিলে বা ব্যাংক থেকে উত্তোলন করলে কন্ট্রা এন্ট্রি করতে হয়, তবে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন যদি এমনটা বুঝায় তাহলে ক্রেডিট দিকে উত্তোলন লিখে টাকাটা ব্যাংকের ঘরে বসাইতে হবে শুধু। এরপরে বলছে
15 তারিখে বলছে বিজ্ঞাপন বাবদ ব্যয়, যেহেতু ব্যয় তার মানে আমার টাকা চলে গেছে, টাকা চলে গেলে অবশ্যই সেটাকে কি করব, ক্রেডিট দিকে বসাবো। তাহলে কি হিসাব হবে, বিজ্ঞাপন হিসাব অথবা বিজ্ঞাপন। যেহেতু এখানে চেকে বা নগদে কিছুই বলেনি, তার মানে আমাদের নগদে, তাও নগদের ঘরে আমরা বসাই নিব 2500 টাকা। এরপরে বলছে ব্যাংক হতে উত্তোলন, তার মানে ব্যাংক থেকে যদি আমি উত্তোলন করি তাহলে এটা জাবেদা কি হয়, যেহেতু কারবারের জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে এটা আমার কন্ট্রা এন্ট্রি করতে হবে। আর আমরা জানি কন্ট্রা এন্ট্রি মানে কি, যে এন্ট্রি একই সঙ্গে দুই দিকে প্রভাব বিস্তার করবে। তো যেহেতু আমি নগদ ব্যাংক থেকে তুলছি, তার মানে আমার ডেবিটের ঘরে নগদে বসাইতে হবে আর ক্রেডিটের ঘরে ব্যাংকে বসাইতে হবে, সেই সঙ্গে বিপরীত দাখিলা লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের কন্ট্রা এন্ট্রি। তাহলে এটা কয় তারিখ দেওয়া আছে, 17 তারিখ। তাহলে 17 তারিখ আগে আমি টাকাটা বসাই নিব। নগদের ঘরে আমরা কত বসাবো, 15,000 টাকা। এরপরে এইদিকে আবারও 17 তারিখে ব্যাংকের ঘরে বসাই নিব 15,000 টাকা, কেননা কন্ট্রা এন্ট্রি। আর আমরা এই খতিয়ান পৃষ্ঠার ঘরে সি অথবা ক এটা লিখলেই হবে, এটার দ্বারা আমরা বুঝাবো কন্ট্রা এন্ট্রি। আর আমরা বিবরণে কি লিখবো, টাকাটা যদি নগদের ঘরে হয় আমাদের লিখতে হবে ব্যাংক হিসাব, আর ব্যাংকের ঘরে হলে লিখতে হবে নগদান হিসাব। তাহলে আমরা এখানে লিখবো ব্যাংক হিসাব আর এখানে লিখবো নগদান হিসাব। আশা করি কন্ট্রা এন্ট্রি কি বুঝতে পারছো। যদি আমি ব্যাংক থেকে তুলি তাহলে ডেবিট দিকে নগদের ঘরে বসবে আর ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসাবো। বসিয়ে আমরা সি লিখে, আমরা যদি নগদের ঘরে টাকা থাকে তাহলে ব্যাংক হিসাব, ব্যাংকের ঘরে টাকা থাকে নগদান হিসাব। এটা মূলত হচ্ছে কন্ট্রা এন্ট্রি, মানে বিপরীত দাখিলা লিখতে হয়। এরপরে 20 তারিখে বলছে নগদে পণ্য বিক্রয়। তো নগদে পণ্য বিক্রয় করলে আমাদের জাবেদা কি হয়, নগদান হিসাব ডেবিট, তার মানে নগদান আমার ডেবিট দিকে। তার মানে এখানে আমরা লিখবো ডেবিটের ঘরে কত টাকা, 6,000 টাকা। আর আমরা বিবরণের ঘরে লিখবো বিক্রয় হিসাব, যদি বিক্রয় করে পাইছি। তার মানে এখানেও তোমার জাবেদাটাই, জাবেদা যদি জানো তাহলে তোমার নগদানও ক্লিয়ার হয়ে যাবে। যদি দেখো যে জাবেদার মধ্যে নগদান শব্দটা ডেবিট করে তাহলে টাকা ডেবিট দিকে আসবে, নগদান ক্রেডিট করে গেলে ক্রেডিট দিকে যাবে। ব্যাংকের ক্ষেত্রে তদ্রূপ। এরপরে 25 তারিখে বলা হয়েছে ব্যাংকে জমা দেয়া হলো। তাহলে ব্যাংকে যদি আমি জমা দেই তাহলে জাবেদা কি হবে, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসবে আর ক্রেডিট দিকে নগদানের ঘরে বসবে। কত টাকা, 3,000 টাকা। ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে সি, এইখানেও সি। তাহলে 25 তারিখে, তাহলে যেহেতু এখানে নগদের ঘরে টাকাটা আমাদের লিখতে হবে ব্যাংক হিসাব, যেহেতু ব্যাংকের ঘরে টাকা লিখতে হবে নগদান হিসাব। এরপরে বলছে বেতন প্রদান, বেতন আমি প্রদান করছি নগদে 5,000 টাকা এবং চেকে দেয়া আছে 2,000 টাকা। তাহলে জাবেদা কি হবে, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাবও ক্রেডিট। তার মানে আমার ক্রেডিট দিকে চলে যাবে। তাহলে কয় তারিখে আছে, 30 তারিখে। আমরা এখানে লিখবো বেতন হিসাব। বেতন হিসাব দিয়ে কি দিব, টাকা। নগদে আমরা তাকে দিচ্ছি 5,000 টাকা এবং চেকে দিয়েছি 2,000 টাকা, আমরা এক লাইনেই বসাই দিব। এটি ছিল মূলত আমার অঙ্কটা। এখন আমাদের সর্বশেষ আমাদের কাজ কি, সর্বশেষ কাজ হবে এগুলো আমরা যোগ বিয়োগ করব, এরপরে ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি এটা বাইর করে নিব। তো আমরা দেখি, একবারে আমরা দাগটা দিয়ে নেই, এইভাবে আমরা দাগটা দিয়ে নিব। এরপরে আবার এইখানে আমরা এইভাবে দাগটা দিয়ে নিব। আচ্ছা, সাধারণত আমাদের নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্তই বৃদ্ধি পায়, ক্রেডিট উদ্বৃত্ত ততটা বৃদ্ধি পায় না। তো আমরা একটু যোগ করে দেখি। তো এখানে কত আছে, নগদানের ঘরে 45,000 টাকা, 45, তারপরে যোগ করতে হবে 15,000, এরপরে যোগ করতে হবে কত, 6,000। তাহলে এখানে আসলে 66,000 টাকা। তাহলে 66,000 টাকা আমরা এই ঘরেও লিখবো, এই ঘরেও লিখবো, অর্থাৎ যে ঘরের টাকাটা বেশি বৃদ্ধি হবে ওই টাকাটা দুই ঘরে লিখবো। আচ্ছা, এখন আমাদের কাজ কি, আমি এইখানে যে 66,000 লিখলাম, আমার কি আসলে এখানে 66,000 টাকা ছিল, আসলেই নাই। তাহলে আমি কি করব, যত টাকা বেশি লিখলাম এত টাকা এখানে বসাই দেব। সহজ বুদ্ধি, এই 66-র সঙ্গে আমি এই টাকাগুলো মাইনাস করব। মাইনাস কত আছে, 5,000, আবার মাইনাস করব 3,000, মাইনাস করব 2,500। তাহলে আমার এখানে আসলে 55,500 টাকা। এই 55,500 টাকায় হচ্ছে আমার ব্যালেন্স সিডি, অর্থাৎ যে টাকাটা কম থাকে এটাই হচ্ছে ব্যালেন্স সিডি। আর আমরা জানি ব্যালেন্স সিডি সাধারণত আমাদের কি করতে হয়,
রানিং মাসের শেষ তারিখ, তার মানে ডিসেম্বরের 31 তারিখে আমরা লিখব ব্যালেন্স সি ডি। এখন আমরা দেখি ব্যাংকের ঘরটাও দেখি। আচ্ছা, ব্যাংকের ঘরে আছে এখানে 95,000, সেই সঙ্গে যোগ করতে হবে 7,000, যোগ করতে হবে 3,000, তাহলে এখানে আসলে 1,05,000, 1,05,000 টাকা। তো এইখানে আমরা লিখবো 1,05,000। এখন আমরা দেখবো যোগ করে আসলে এখানে 1,05,000 তো নাই, তো কত বেশি বসাইলাম সেটা আমরা এখানে বসাবো। তাহলে আগের মতো আবার বিয়োগ করি, বিয়োগ করব 2,000, সেই সঙ্গে বিয়োগ করব 15,000, সেই সঙ্গে বিয়োগ করব 10,000, তাহলে এখানে থাকে 78,000 টাকা। তার মানে 78,000 টাকা হচ্ছে আমার ব্যাংকের ঘরের ব্যালেন্স সিডি। সব ক্ষেত্রে যে একদিকে ব্যালেন্স সিডি বের হবে তাও নয়, বিপরীত দিকে বের হইতে পারে। তো আমাদের এই যে ব্যালেন্স সিডি বের হইলো, এই ব্যালেন্স সিডি বিপরীত ঘরে গিয়ে আমাদের লিখতে হবে ব্যালেন্স বিডি। আর ব্যালেন্স বিডি সাধারণত কি হয়, পরের মাসের 1 তারিখ। তাহলে যেহেতু ডিসেম্বর, তার মানে পরের মাস বলতে কি 2019 সালের জানুয়ারি মাস। তাহলে আমরা লিখবো এখানে 2019ও লিখতে পারি, না হলে শুধু জানুয়ারিও লেখা যেতে পারে। জানুয়ারির 1 তারিখে আমরা লিখবো ব্যালেন্স বিডি। তাহলে আমার এখানে কত টাকা ছিল, 55,500 টাকা, আর ব্যাংকের ঘরে আসতেছে 78,000 টাকা। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স বিডি। আশা করি 2 ঘর নগদান বই এখন কিভাবে সহজে প্রস্তুত করা যায় বুঝতে পারলে। তারপর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি এর যথাযথ সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আবারও তোমাদের বলি, নগদান বই প্রস্তুত একদম সহজ যদি তুমি জাবেদা জানতে পারো, কারণ জাবেদা দিয়ে মূলত নগদান বই প্রস্তুত করা যায়। কিভাবে মনে রাখবে, নগদ এবং ব্যাংক, নগদ এবং ব্যাংক এই শব্দটা যদি ডেবিট ঘরে থাকে তাহলে টাকাগুলো ডেবিট দিকে বসবে, আর নগদ এবং ব্যাংক শব্দটা যদি ক্রেডিট ঘরে পড়ে, মানে জাবেদার ক্ষেত্রে তার টাকা যাবে ক্রেডিট ঘরে। যেমন বেতন প্রদান, তাহলে এখানে জাবেদা কি হবে, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে এখানে নগদানটা কোন দিকে যাবে, ক্রেডিট দিকে। এখন বলা হলো ভাড়া প্রাপ্তি, তাহলে জাবেদা কি হয়, নগদান হিসাব ডেবিট আর প্রাপ্ত ভাড়া হিসাব ক্রেডিট। তার মানে নগদান আমার ডেবিট দিকে, তার মানে এখানেও টাকা বসবে ডেবিট দিকে। আশা করি জাবেদার মাধ্যমে কিভাবে তুমি 2 ঘর নগদান প্রস্তুত করা যায় সেটি শিখতে পারলে। তো এতক্ষণ তোমরা যারা আমার ক্লাসটি দেখলে, যদি সত্যিকার অর্থে ক্লাসটি ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় যে ক্লাসটি দেখে তোমরা কিছু শিখতে পারলে, উপকৃত হলে, অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবে যেন আমার লেকচারগুলো তোমাদের কাছে সবার আগে আগে পৌঁছায়। সেই সঙ্গে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার তো অবশ্যই বেশি বেশি করবে বন্ধুদের মাঝে, যেন তোমরা উপকৃত হতে পারো এবং সেই সঙ্গে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে। তোমরা জানো যে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে 3টি বিষয়ের উপর লেকচার দিয়ে থাকি, হিসাব বিজ্ঞান এসএসসি ও এইচএসসি, সেই সঙ্গে ইংরেজি 2য় পত্র ও বাংলা 2য় পত্র। আল্লাহ সবাইকে দেখার সুযোগ করে দেখ, শেখার সুযোগ করে দেখ, সেই প্রত্যয় নিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।